সকাল থেকে রাত পর্যন্ত কাজ করেও কি কাজ আপনারা শেষ করতে পারছেন না? তাহলে অবশ্যই এই ছোট ছোট টিপসগুলি একটু অ্যাপ্লাই করুন। দেখবেন ঘন্টার কাজ আপনাদের মিনিটেই শেষ হয়ে যাবে, সেই সঙ্গে আপনাদের সংসারের খরচটাও কিছুটা হলেও বাঁচবে। চলুন তাহলে আজকের এমনই কিছু অসাধারণ ছোট ছোট কিচেন টিপস আমরা দেখে নিই। যদি ভালো লেগে থাকে অ্যাপ্লাই করবেন। আমরা মহিলারা কম বেশি এই ধরনের শাড়ি, চুড়িদার, ব্লাউজ পরেই থাকি। অনেক সময় সেফটি পিন দিয়ে যখন পিন করি না, সেফটি পিনটা দেখা যায় শাড়ি বা কাপড়ের মধ্যে এইভাবে ঢুকে যায় আর খুলতে গেলে জামা কাপড় ছিঁড়ে যায়। বিশেষ করে তো এই ধরনের যে নেটের জামা কাপড় হয়, নেটের শাড়ি হয়, এগুলোতে তো দেখা যায় সেফটি পিনের কারণে ছিঁড়ে যায় আর অনেক ভালো ভালো জামা কাপড়, শাড়ি পুরোপুরি নষ্ট হয়ে যায়। তাই যখনই আপনারা কোনো কিছু পিন আপ করবেন, সেফটি পিনের মধ্যে আমাদের বাড়িতে যে পুঁতি থাকে, একটি পুঁতি এইভাবে একটি লাগিয়ে নিন। পুঁতি লাগিয়ে যদি পিন আপ করেন আর কখনোই সেফটি পিনের মধ্যে কাপড় ঢুকবে না। এই ধরনের পলিথিন কম বেশি তো আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে। পলিথিন নেই কিন্তু আমরা আমাদের কাজকে সহজ করে নিতে পারি, বিশেষ করে আটা মাখা। অনেক সময় সবজি কাটতে গিয়ে, বাসন মাজতে গিয়ে আমাদের হাত কেটে যায় মাছ কাটতে গিয়ে, সেক্ষেত্রে হাত দিয়ে আমরা আটা মাখতে অসুবিধা হয়। তাই এরকম সমস্যার মধ্যে যদি পড়ে থাকেন, একটি পলিথিন নিয়ে নিন। পলিথিনের মধ্যে এখানে দেখুন আমি নিয়ে নিচ্ছি পরিমাণ মতো আটা আর জল। এইভাবে আমাদের আটাতে ডাইরেক্ট হাত লাগাতে হবে না, এইভাবে হালকা করে একটু ডললেই খুব সহজেই আমরা কিন্তু আটাটাকে হাত না লাগিয়ে মেখে নিতে পারবো। আমি বলছি না সব সময় এইভাবে আটা মাখার জন্য, এমার্জেন্সি সময় আপনারা কিন্তু এই টিপসটি ফলো করতে পারেন। আর এই টিপসটি ফলো করে খুব সহজেই কিন্তু আপনারা আটাটা মেখে নিতে পারেন। এই দেখুন আমার এখানে কত সুন্দরভাবে হাত না লাগিয়েই কিন্তু আটাটা মাখা হয়ে গেল। আর পলিথিনের মধ্যেও যে অনেকটা পরিমাণ আটা আমাদের নষ্ট হয়েছে তা কিন্তু নয়। ভালো লাগলে ট্রাই করে অবশ্যই দেখবেন। আমরা যখন ভাত রান্না করি অনেক সময় দেখবেন ভাতের যে রান্নার গ্যাসের বার্নারটা আমাদের কিন্তু অনেকটা গরম হয়ে যায়, তাই এটাকে কাজে লাগাতে পারি। দেখবেন যখন আমরা ফ্রিজে ডিমটা রাখি, সেই ডিমটা একেবারে ঠান্ডা হয়ে যায়। আর বিশেষ করে সেই ঠান্ডা ডিম যদি আমরা সেদ্ধ করতে দিই, ডিম ফেটে যায়। তাই এইভাবে গ্যাসের বার্নারে, গরম গ্যাসের বার্নারের সাইডে রাখবেন, ডিম তাড়াতাড়ি নর্মাল টেম্পারেচারে চলে আসবে। আমাদের বাড়িতে যে এই ধরনের বন্ধুরা প্যাকেটগুলো থাকে, বিশেষ করে দেখবেন এই ধরনের প্যাকেটগুলোকেই আমরা কাজে লাগাতে পারি। সোয়াবিনের প্যাকেট, আটার প্যাকেট। এখানে আমি দেখুন একটি আটার প্যাকেটকে ছোট ছোট টুকরো করে এইভাবে কেটে নিচ্ছি। আর এইভাবে ছোট টুকরো করে কেটে নেওয়ার পর তারপর আবারও দেখুন আমি এটাকে এইভাবেই একদম ঝিরিঝিরি করে কেটে নেব, মানে একদম সরু সরু করে আমাদের এখানে কেটে নিতে হবে। তারপর এটাকে আমরা কি কাজে, কোথায় ব্যবহার করব চলুন তাহলে দেখে নিই। এইভাবে কেটে নেওয়ার পর আমি একদম সরু সরু করে এইভাবে সাইড থেকে কেটে নিচ্ছি। আর আমাদের বাড়িতে যে সরু লাঠি আছে, যে কোনো লাঠি এখানে আপনারা নিতে পারেন, লাঠির মধ্যে এইভাবে ভালো করে আপনারা পেঁচিয়ে নিন। তারপর সেলুটেপ দিয়ে আপনারা খুব ভালো করে এটাকে আটকে নেবেন। এইভাবে সেলুটেপ দিয়ে আটকে নিলেই খুব সুন্দর একটি ছোট ফুলঝাড়ু তৈরি হয়ে যাবে। এটার সাহায্যে আপনারা আপনাদের বাড়ির সোফা কিংবা আপনাদের বাড়ির বিছানা, অনেক সময় নোংরা থাকে, বাচ্চা কাচ্চারা নোংরা করে, সেগুলোকে কিন্তু পরিষ্কার করে ফেলতে পারবেন। এই দেখুন আমি আপনাদের পরিষ্কার করেও দেখাচ্ছি কত সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায়। আর এর জন্য কিন্তু আমাদের কোনো রকম টাকা পয়সা এখানে খরচা করতে হচ্ছে না। টাকা পয়সা খরচা করা ছাড়াই এটাকে আমরা তৈরি করে নিতে পারছি। ভালো লাগলে আইডিয়াটি অবশ্যই কিন্তু আপনারাও ট্রাই করে দেখবেন। আশা করছি আপনারাও কিন্তু উপকার পাবেন, টাকা পয়সা খরচ করতে হবে না। ভাত আমরা কম বেশি তো প্রত্যেকেই রান্না করি। অনেক সময় ভাত রান্না করলে দেখবেন ভাতের ফ্যান ঝরাতে গেলে ফ্যানের মধ্যে আমাদের বেশ কিছুটা ভাত পড়ে কিন্তু নষ্ট হয়। তাই আপনারা ছোট্ট একটি কাজ করতে পারেন, আর কখনোই ফ্যানের মধ্যে ভাত পড়বে না। আমাদের বাড়িতে যে হাতা কিংবা খুন্তি থাকে, বড় একটি হাতা বা খুন্তি আপনারা যে পাত্রের মধ্যে ফ্যানটা ঝরাবেন সেই পাত্রের মধ্যে হাতা বা খুন্তিটা দিয়ে দিন। তারপর আপনারা ভাতের হাঁড়িটাকে এইভাবে উল্টো দিন। দেখবেন খুন্তির কারণে ঢাকনাটা টাইটভাবে আটকে থাকবে, যার কারণে আপনাদের ফ্যানে ভাত পড়বে না। অনেক সময় আমাদের আটা মাখা দেখা যায় অনেকটা পরিমাণ মেখে ফেলি, আর এটাকে ফ্রিজের মধ্যে রেখে দিলে আরও বেশি শক্ত হয়ে যায়। আর মেখে রাখা আটা দিয়ে রুটি করলে রুটিও ভালো হয় না। তাই আমাদের বাড়িতে যে এই ধরনের তেলের প্যাকেটগুলো থাকে, ভুল করেও তেলের প্যাকেট ফেলবেন না। তেলের প্যাকেটটার মুখটা আপনারা কেটে নিন। এটা মধ্যে দেখবেন বেশ কিছুটা তেলও থাকে। আর এটার মধ্যেই যদি আপনারা আটাটা ভরে রেখে দেন, আটাটা শক্তও হবে না, নরম থাকবে। যখন প্রয়োজন ফ্রিজ থেকে বের করে রুটি করতে পারবেন। আমাদের বাড়িতে যে এই ধরনের তেলের বোতলগুলো থাকে না, অনেক সময় দেখবেন তেলের বোতলটায় আমরা ব্যবহার করতে করতে একদম চিপচিপে হয়ে যায়, তেল কাস্টে হয়ে যায়। আর যেখানে বোতলটা রাখা হয় সেই জায়গাটাও একেবারে
তেল তেলে হয়ে যায়। তাই বাড়িতে যদি টিস্যু পেপার থাকে আপনারা টিস্যু পেপার নিয়ে নিন। টিস্যু পেপার যদি আপনাদের না থাকে আপনারা কি করবেন, নর্মাল কাগজ এইভাবে সরু করে ভাঁজ করে নিয়ে তেলের প্যাকেটে মানে তেলের বোতলের ওপরের দিকটা এইভাবে দিয়ে একটি গার্ডারের সাহায্যে টাইট করে এটাকে আটকে দিন। তাহলে কি হবে, যখন তেলের বোতলটা ব্যবহার করবেন তেল চুইয়ে দেখবেন পড়লেও বোতলের গা বেয়ে পড়বে না, জায়গাটাও নোংরা হবে না, বোতলে তেল কাস্টে আপনাদের হবে না। রুটি আমরা কম বেশি তো প্রত্যেকেই খেয়ে থাকি। রুটি করার পর অনেক সময় আমাদের ব্যালন চাকিটা এইভাবে নোংরা হয়ে যায়, আর এই নোংরা ব্যালন চাকিটাকে পরিষ্কার করতে গেলে আমাদের অনেকটা সময় লাগে, এমনকি এর মধ্যে অনেকটা পরিমাণ আটা লেগে থাকে। জলে ভিজিয়ে রাখলেও কাঠের ব্যালন চাকি বেশি দিন ভালো থাকে না, খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। আমরা যখন ভাত রান্না করি ভাতের উপরে যে গরম বাষ্পটা ওঠে, আপনারা ব্যালন চাকিটাকে এইভাবে ভাতের গরম বাষ্পের ওপরে কিছু সময়ের জন্য রেখে দিন। বেশি সময় নয়, কয়েক সেকেন্ডের জন্য এইভাবে গরম ভাপের ওপরে যদি রাখা যায় না, যে আটাগুলো ব্যালন চাকিতে একদম শক্ত হয়ে আটকে থাকে সেই আটাগুলো খুব সহজেই উঠে আসে। সঙ্গে সঙ্গেই দেখুন আমি জল দিয়ে আপনাদের ধুয়ে দেখাচ্ছি, কোনো রকম এখানে ঘষাঘষি করতে লাগবে না, জলে ভিজিয়ে রাখার কোনো প্রয়োজন নেই। আর ব্যালন চাকি ধোয়ার পর সবসময় এইভাবে মুছে রাখবেন, তাহলে ব্যালন চাকিতে ফাঙ্গাস ধরবে না, আপনাদের একটি ব্যালন চাকি অনেক বছর ইউজ করতে পারবেন। চিরুনি আমরা কম বেশি প্রত্যেকেই ব্যবহার করে থাকি। অনেক সময় দেখা যায় যে চিরুনি দিয়ে আমরা চুল আঁচড়াই না, ঘষা লাগে কোথাও, বা নতুন চিরুনি হলে চিরুনিটার মাথাটা খুব ধার থাকে, আর সেই চিরুনি দিয়ে চুল আঁচড়াতে গেলে দেখবেন চুলও ছিঁড়ে যায়, ছোট বাচ্চারাও কান্নাকাটি করে। তাই নেল পালিশ আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে। নেল পালিশটা নিয়ে নিন, সামান্য পরিমাণ নেল পালিশ চিরুনির মাথাতে এইভাবে খুব ভালো করে একটু লাগিয়ে রাখুন। নেল পালিশটা লাগিয়ে রাখলে দেখবেন চিরুনির মাথাটা একেবারে স্মুথ হয়ে যাবে। চিরুনি দিয়ে চুল আঁচড়ালে চুলে আর টান লাগবে না, ব্যথাও করবে না। অবশ্যই শুকিয়ে নিতে হবে। ভালো লাগলে ট্রাই। আমাদের বাড়িতে কম বেশি এই ধরনের চুড়ি কিন্তু থাকেই। এই ধরনের একটি মেটেলের চুড়ি দিয়ে আর একটি থালা দিয়েই আমরা তৈরি করে নিতে পারি খুব সুন্দর পাপোশ। মার্কেটের থেকে যে পাপোশগুলো আমাদের অনেকটা দাম দিয়ে কিনতে হয়, এখন টাকা পয়সা খরচা করতে লাগবে না, ঘরে থাকা পুরনো জামা কাপড় দিয়েই তৈরি হয়ে যাবে অসাধারণ পাপোশ। কিভাবে তৈরি করব চলুন দেখে নিই। আমাদের বাড়িতে পুরনো শাড়ি, পুরনো গেঞ্জি কিংবা পুরনো নাইটি যে জামা কাপড় থাকে এগুলোকে আপনারা ভুল করেও ফেলবেন না। এখানে দেখুন সরু সরু করে আমি কিছুটা পরিমাণ গেঞ্জি নিয়েছি, গেঞ্জির কাপড়টাকে কেটে নিয়েছি। এবার আমি কি করছি, চুড়ির মধ্যে এইভাবে গেঞ্জিগুলোকে দেখুন, গেঞ্জির কাপড়ের টুকরোগুলোকে এইভাবে ঢুকিয়ে আমাদের এটাকে টাইট করে এইভাবে গিট বেঁধে নিতে হবে। অবশ্যই নিচের সাইডটা সমান করবেন যাতে ছোট বড় না হয়। আবারও এইভাবে যে কোনো এক পাশ চুড়ির ধরে নেব, তারপর আমি এইভাবে গিটটা বেঁধে নেব। এখানে আমি মেটেলের চুড়ি ব্যবহার করছি, আপনারা চাইলে কাচের চুড়িও নিতে পারেন, কিন্তু কাচের চুড়ি নিলে পরে সেটা খুলে বের করে নিতে হবে। আর এই ধরনের মেটেলের চুড়ি নিলে তাহলে আর খোলার প্রয়োজন পড়ে না, এমনি পাপোশের সঙ্গে থাকলেও কোনো রকম অসুবিধা হবে না। এইভাবে দেখুন সবার প্রথমে আমি 3 দিক এমনকি 4 দিক দিয়ে এইভাবে কাপড়ের টুকরো গিট বেঁধে নিচ্ছি। এবার আমরা একটা থালা নিয়ে নেব। থালার ঠিক মাঝখানটায় এইভাবে কাপড়ের টুকরোগুলোকে ছড়িয়ে রাখতে হবে। তারপর আমাদের থালাটাকে উল্টো করে নিতে হবে। থালাটাকে উল্টো করে নিয়ে এইভাবে আমাদের কাপড়ের টুকরোগুলোকে অপোজিট সাইড থেকে একটার সঙ্গে আরও একটা এইভাবে আমরা গিট বেঁধে নেব। তাহলে চলুন এইভাবেই আমি এই দেখুন এইভাবে গিট বাঁধলে চুড়িটা টাইটভাবে আটকে থাকবে। এমনকি এই যে আমরা কাপড়ের আর আমরা এই যে গিটটা বাঁধবো অবশ্যই কিন্তু এখানে একটু টাইট করে গিটটা বাঁধতে হবে। এই দেখুন আরও এই যে চুড়ির সাইড থেকে ফাঁকা জায়গা রয়েছে সেই জায়গাতেও আমি এখানে আরও দড়ি, কাপড়ের দড়ি এইভাবে দেখুন গিট বেঁধে নিচ্ছি। এইভাবে গিট আমাদের ভালো করে টাইট করে সবার প্রথমে বেঁধে নিতে হবে, তাহলে পাপোশটা তৈরি করতে আমাদের সুবিধা হবে। এখানে আমার দেখুন পুরোটাই কিন্তু এইভাবে গিট বেঁধে নিয়েছে। এবার এরকম ছড়িয়ে নেব। আমাদের বাড়িতে যে পুরনো শাড়ি, পুরনো নাইটি, প্রথমেই বললাম যে কোনো কিছুই থাকুক আপনারা নিয়ে নিন। সবার প্রথমে সেটাকে নিয়ে কি করবেন, এইভাবে কেটে নিতে হবে। এখানে আমি 2-3টে কালার ব্যবহার করব। আপনারা যদি এক কালারের তৈরি করতে চান তাহলে এক কালারের কাপড় নেবেন, আর যদি 2-3টে কালারের তৈরি করতে চান
তাহলে 2-3টে কালার এরকম সরু সরু করে কেটে নিতে হবে। এবার টুকরোগুলোকে কি করব, সবার প্রথমে একটু সেলাই করে জুড়িয়ে নেব। যদি ছোট টুকরো হয় আর বড় টুকরো হলে তাহলে কোনো ব্যাপার না, আপনারা চাইলে সেলাই করতে পারেন। আর যদি সেলাই করতে না চান তাহলে কিভাবে জোড়া লাগাবেন, দুটো কাপড়ের টুকরো একসঙ্গে রেখে মুড়িয়ে নেবেন, তারপর কিছুটা অংশ কেটে নেবেন। এই যেখানটায় কেটে নিলাম, এই দেখুন সেই কাটা অংশটাকে একটার উপরে একটা রেখে নিচের কাপড়ের টুকরোর মাথাটা এভাবে ঢুকিয়ে দিয়ে টান দিলেই দেখবেন খুব সহজেই জোড়া লেগে যাবে সেলাই করা ছাড়াই। এবার আমরা কিভাবে পাপোশটা তৈরি করব, যে কোনো একটা পাশে আমাদের সুতো দিয়ে এইভাবে মাথাটাকে সেলাই করে নিতে হবে যাতে কোনোভাবে খুলে না যায়। এর জন্য আমি সবার প্রথমে খুব ভালো করে এইভাবে সেলাই করে নিলাম। এবার দেখুন একটা ঘর ভেতরে দেব, একটা ঘর বাইরে, এইভাবেই না আমাদের বুনতে হবে। আবারও একটা ঘর ভেতরে, একটা ঘর বাইরে, এইভাবে যদি আপনারা বোনেন তাহলে দেখবেন ধীরে ধীরে খুব সুন্দর একটি পাপোশ আমাদের তৈরি হয়ে যাবে। আর এটা তৈরি করতে 2 থেকে 3 মিনিট লাগে, সময় কিন্তু একেবারেই বেশি লাগে না। একসঙ্গে আপনারা কিন্তু অনেকটা বেশি কাপড়ের টুকরো নেবেন না, ছোট ছোট কাপড়ের টুকরো নিলে করতে সুবিধা হবে পাপোশটা, আর তাড়াতাড়িও করা হয়ে যাবে। এখানে দেখুন আমার কাপড়ের টুকরোটা ছোটও ছিল, আর এখানে আমার ব্লু কালারটা বেশ কিছুটা অংশ আমি এইভাবে বুনে নিলাম। আমি প্রথমেই বলেছিলাম যে আমি 2 থেকে 3 কালার এখানে আমি পাপোশটার তৈরি করতে ব্যবহার করব। যখন ব্লু কালারটা শেষ হয়ে যাবে আমি এখানে সাদা কালার নিচ্ছি। সাদা কালারটাকে কাপড়টাকেও আমি এইভাবে একসঙ্গে দেখুন সেলাই করে জুড়িয়ে নিলাম। এবার সাদা কালারের কাপড়টাকেও আমরা এক ঘর ওপরে রাখবো, তার পরের ঘর নিচের দিয়ে দেব, আবার নিচের দিয়ে যে ঘরটা দেব পরের বার ওপর দিয়ে দেব। এইভাবেই বুনতে হবে, একদম সহজ। একবার যদি আপনারা বুনে নেন দেখবেন বাড়িতে পাপোশ এর জন্য আর বাজার থেকে অনেকটা টাকা পয়সা আপনাদের এখানে খরচা করতে হবে না। চলুন তাহলে এইভাবে সাদা কালারের অংশটা পুরোটাই বুনে নিয়েছি। এবার আমি আবারও ব্যবহার করছি এই যে বেগুনি কালার। যখন আমাদের কাপড়টা শেষ হয়ে যাবে আমি এইভাবে সুতো দিয়ে সেলাই করে নিচ্ছি, আর এইভাবে আপনারা সুতো দিয়ে সেলাই করে নেবেন তাহলে সুবিধা হবে। আবারও ব্লু কাপড়টা একটু গুটিয়ে নেব, তারপর আমাদের এইভাবে এক ঘর ওপরে এক ঘর নিচে এইভাবে বুনে নিতে হবে। এইভাবে বুনতে বুনতেই দেখবেন খুব সুন্দর একটি ডিজাইন এখানে আমাদের তৈরি হয়ে যাচ্ছে। আর এইভাবে যে কেউ কিন্তু পাপোশ আপনারা তৈরি করে নিতে পারবেন বাড়িতে। ব্লুটা যখন শেষ হয়ে যাবে আমি এখানে হলুদ কালারটা ব্যবহার করেছি, হলুদ কালারটাকেও দেখুন এইভাবে আমি পুরোটা তৈরি করে নিয়েছি। আপনারা যত বড় পাপোশ তৈরি করবেন সেই হিসাবে থালা নিয়ে নেবেন, তাহলে আরও বড় পাপোশ তৈরি হবে। যখন কাপড়টা শেষ হয়ে যাবে কাপড়ের শেষ মাথাতেও এইভাবে আমরা সেলাই করে দিচ্ছি, তাহলে কাপড়টা খুলে যাওয়ার কোনো রকম চান্স এখানে থাকবে না। এই যে দেখুন আমি সেলাই করে দিলাম। এবার কি করব, থালাটাকে আমি উল্টো করে নিয়েছি, যে দড়িগুলোতে আমি গিট বেঁধে নিয়েছিলাম সেই দড়িগুলোতে এইভাবে আমি গিটগুলোকে একটি একটি করে খুলে নিচ্ছি। এই দেখুন কতটা সুন্দর পাপোশটা এখানে আমাদের তৈরি হয়েছে। আপনারা যদি চান এই যে গিটগুলোকে একটার সঙ্গে একটা বেঁধে নিতে পারেন, বা চাইলে সেলাই করেও আপনারা দিয়ে দিতে পারেন, আপনাদের যেটা সুবিধা সেটাই করতে পারেন। তাই এখানে আমি একটি সেফটি পিন নিয়ে নিচ্ছি, সেফটি পিনের সাহায্যে এইভাবে কাপড়ের ভেতরের অংশ থেকে এরকমভাবে বুনে বুনে আমরা এই যে বাড়তি কাপড়ের টুকরো আছে সেটাকে এইভাবে ভেতরে ঢুকিয়ে দেব। আপনারা চাইলে কিন্তু এইভাবে ভেতরে না ঢুকিয়ে সেলাই করেও দিতে পারেন,
বা এক্সট্রা কেটে নিয়ে তারপর আপনারা সেই জায়গাটায় গিট বেঁধে দিতে পারেন, তাহলেও কিন্তু খুব সুন্দর পাপোশ আমাদের তৈরি হয়ে যায়। এরকম পাপোশ তৈরি করে আপনাদের ঘরের যেখানে প্রয়োজন সেখানে আপনারা ইউজ করতে পারেন। চলুন তাহলে এইভাবে সব কাপড়ের অংশগুলো আমি ভেতরে ঢুকিয়ে নেব, তাহলে পাপোশটা আমাদের মজবুত হবে আর সহজে খুলবে না। দেখুন তাহলে বন্ধুরা, কত সুন্দর পাপোশ এখানে আমরা তৈরি করে নিলাম। খুব সুন্দর, সফট, নরম, আর দেখতেও কতটা ভালো লাগছে। ট্রাই করবেন। আমাদের বাড়িতে যে সিঙ্ক থাকে, অনেক সময় দেখা যায় ভুলবশত কারণে সিঙ্কের মধ্যে আমরা কোনো কারণে হয়তো হারপিক বা অ্যাসিড ঢেলে ফেলি, আর আমাদের সিঙ্কের মধ্যে দাগ হয়ে যায়। আর এই যে এই দাগগুলো হয়ে যায়, এটা কিন্তু সহজে পরিষ্কার হয় না বন্ধুরা। আর এটা এই যে সিঙ্কের মধ্যে অ্যাসিড হারপিকের দাগ সহজে উঠতেই চায় না, বা নোংরাও হয়ে যায় অনেক, যেগুলো আমাদের সহজে উঠতে চায় না। তাই কিভাবে সিঙ্কের মধ্যে হারপিক বা অ্যাসিডের দাগ আমরা তুলে ফেলতে পারবো, কারণ স্টিলের জিনিসে হারপিক বা অ্যাসিড দেওয়া ঠিক নয়, এতে দাগ, কালো দাগ হয়ে যায়। আমি এখানে নিয়ে নিয়েছি ভ্যানিশ। এখানে আমি ভ্যানিশ ব্যবহার করছি, আপনারা চাইলে পিতম্বরী পাউডারও ব্যবহার করতে পারেন। ভ্যানিশ দেওয়ার পর কিছু সময়ের জন্য কিন্তু আমাদের এটাকে রেখে দিতে লাগবে। ভ্যানিশের ওপর আমি এখানে কিছুটা পরিমাণ লেবুর রস দিয়ে দিচ্ছি। তারপর কি করব, এখানে ভ্যানিশটাকে খুব ভালো করে আমরা মাখিয়ে নেব। এখানে কোনো রকম কসবাইট দিয়ে মাখাবো না, তাহলে কসবাইটে অনেকটা মিশ্রণ লেগে যাবে। ডাইরেক্ট হাত ব্যবহার করছি না, হাতে একটি পলিথিন লাগিয়ে সিঙ্কের মধ্যে খুব ভালো করে আমি ভ্যানিশটাকে সবার প্রথমে এইভাবে মাখিয়ে নিচ্ছি। মাখানোর পর এখানে আমাদের কিছু সময়ের জন্য এটাকে কিন্তু মাখিয়ে রেখে দিতে লাগবে, তাহলে হারপিকের যে কালো দাগ সহজেই উঠে যাবে। এবার নর্মাল একটি কসবাইট নিয়ে নিয়েছি। কসবাইট দিয়ে আমি এখানে কিছু সময়ের জন্য এটাকে এইভাবে একটু ঘষে নিচ্ছি। কিছু সময় একটুখানি ঘষে নিলেই দেখা যাবে আমাদের সিঙ্কে যে কালো দাগ হয়ে যায় সেই দাগটা খুব সহজেই কিন্তু উঠে পরিষ্কার হয়ে যাবে। এই দেখুন, অনেকটা সময় নয়, কিছু সময়ের জন্য এইভাবে ঘষে নিতে হবে, কারণ যেহেতু কালো স্পট হয়ে গেছে। আর একটু দেখুন, এইভাবে একটু ভালো করেই ঘষতে হবে, তা না হলে কিন্তু কালো দাগ উঠবে না। আর এইভাবে একটু ঘষে নেওয়ার পর আমাদের যে সিঙ্কটা একেবারে দাগ স্পট পড়ে গেছিলো সেটা কিন্তু নতুনের মতো চকচকে হয়ে যাবে। এইভাবে আমি একটু কিছু সময় ঘষে নিয়েছি, তারপর নর্মাল জল দিয়ে আমি আপনাদের ধুয়ে দেখাচ্ছি যে কতটা সুন্দর সিঙ্কটা আমাদের পরিষ্কার হয়ে গেল। একদম নতুনের মতো চকচকে হয়ে যাবে, যত হারপিক অ্যাসিডের দাগ থাকুক না কেন খুব সহজেই উঠে যাবে। এই দেখুন, জল দিয়ে ধোয়ার পর কতটা সুন্দর পরিষ্কার লাগছে, দেখতে পাচ্ছেন সিঙ্কটা আগের তুলনায়। তাই আপনাদেরও যদি ভুলবশত কারণে হারপিক বা অ্যাসিড পড়ে যায় স্টিলের সিঙ্কে বা নোংরা হয়ে যায়, এইভাবে একবার পরিষ্কার করে দেখবেন, একদম নতুনের মতো চকচকে হয়ে যাবে। ভালো লাগলে টিপসটি অবশ্যই কিন্তু ট্রাই করতে ভুলবেন না। আমাদের বাড়িতে যে এই ধরনের চালের বস্তা, ডালের বস্তা থাকে, আমরা অনেক সময় এই ধরনের বস্তাগুলোকে আমরা পাপোশ হিসাবে ব্যবহার করি, কিন্তু ঘরের দরজার সামনে এটাকে পাপোশ হিসাবে দিলে দেখুন দেখতে কতটা বাজে লাগছে। তাই এটাকে আমরা পাপোশ হিসাবে ব্যবহার করব কি একটু অন্যরকমভাবে। এখানে আমি পুরনো একটি গেঞ্জি নিয়ে নিয়েছি, গেঞ্জিটাকে আমি এখানে উল্টো করে নিলাম। আর এইভাবে উল্টো করে নিতে হবে, হাতার দিকটা এইভাবে আমি কুটিয়ে নিচ্ছি। তারপর গেঞ্জির নিচের দিকটা এইভাবে ভাঁজ করে নেওয়ার পর গেঞ্জিটাকে আমরা কি করব, সোজা করে নেব। এই দেখুন, গেঞ্জিটাকে এবার আমাদের এইভাবে সোজা করে নিয়ে নিতে হবে। এখানে আমি গেঞ্জিটাকে পুরোপুরি সোজা করে নিলাম। এবার আমরা যদি পাপোশ হিসাবে ব্যবহার করি, দেখুন ভেতরে বস্তাটাও বোঝা যাচ্ছে না, আর দেখতেও কিন্তু ভালো লাগবে। তাই এইভাবে আপনারা ব্যবহার করতে পারেন পাপোশ হিসাবে। অনেক সময় দেখা যায় আমরা যখন লঙ্কা কাটি, বিশেষ করে ছুরি দিয়ে যখন ভেন্ডি, লঙ্কা, লাউ এই জাতীয় সবজিগুলো আমরা কাটি, অনেক সময় কি হয় আমাদের বুড়ো আঙুলের মাথাটায় বারবার দেখবেন কেটে যায় অনেক জায়গায়, আর দাগ হয়ে যায়, জ্বালাও করতে থাকে। তাই আপনারা ছোট্ট একটি কাজ করতে পারেন, আমাদের বাড়িতে যে প্লাস্টিকের চামচ থাকে, প্লাস্টিকের চামচ নিয়ে নিন, বুড়ো আঙুলের মাথায় প্লাস্টিকের চামচটাকে এইভাবে গার্ডারের সাহায্যে আটকে নিন। তারপর আপনারা যদি এইভাবে লঙ্কা কাটেন, ভেন্ডি বা লাউ যে কোনো সবজি কাটেন, দেখবেন এই যে বুড়ো আঙুলের মাথার দিকটা যে কেটে কেটে যায় সেটা কাটবে না, এমনকি খুব সহজেই কিন্তু আপনারা কেটে নিতে পারবেন। ভালো লাগলে এই ছোট আইডিয়াটি আপনারা কিন্তু শেয়ার করতে ভুলবেন না। রুটি আমরা কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি, কিন্তু অনেক সময়
একটি একটি করে যখন আমরা রুটি বেলি দেখবেন আমাদের না অনেকটা সময় লেগে যায়। তাই একসঙ্গে আপনারা 15টা 20টা রুটিও বেলে নিতে পারবেন বেলন চাকি ছাড়া। এখানে দেখুন আমি রুটির লেচিগুলো করে নিয়েছি। আমাদের বাড়িতে যে এই ধরনের পলিথিনগুলো থাকে, শপিং ব্যাগ থাকে, আমি এখানে একটি নিয়ে নিয়েছি। শপিং ব্যাগটাকে এরকম ছোট ছোট চৌকো করে কেটে নিয়েছি। যতগুলো রুটি একসঙ্গে করতে চান সেরকম কেটে নেবেন। রোজ রোজ কাটার দরকার নেই, একটি দিয়ে অনেক দিন ইউজ করতে পারবেন। একটি রুটি তৈরি করা লেচি শুকনো আটা ছড়িয়ে রাখবো, একটি পলিথিনের মানে প্লাস্টিকের টুকরো দিয়ে দেবো, তার উপরে আরও একটি দেব। এইভাবে পরপর আমাদের দিয়ে নিতে হবে আর শুকনো আটা ছড়িয়ে নিতে হবে। আপনারা চাইলে এখানে বেলনও ব্যবহার করতে পারেন, বেলন দিয়েও বেলতে পারেন এইভাবে। আর বেলন দিয়ে যদি না চান তাহলে একটি প্লেট নিয়ে নেবেন, প্লেট দিয়ে আপনারা হালকা করে এইভাবে চাপ দেবেন। আর অবশ্যই কিন্তু এখানে আটাটাকে আমাদের একটু নরম করে মাখতে হবে, খুব শক্ত বা টাইট করে আটাটা মাখা যাবে না। এইভাবে দেখুন আমি হাত দিয়ে একটু চাপ দিয়েছি, কত সুন্দরভাবে এখানে আমাদের রুটিটা তৈরি হয়ে গেল। এইভাবে কিন্তু আপনারা একটি রুটি বেলার সময়ই 15-20টা রুটিও কিন্তু একসঙ্গে বেলে নিতে পারেন। এতে আপনাদের সময়ও বাঁচবে, আপনাদের প্রত্যেক দিনের যে খাটনির কাজটা সেটাও কিন্তু কমবে। তাই ভালো লাগলে আইডিয়াটি অবশ্যই ট্রাই করে দেখবেন। আমাদের প্রত্যেকের বাড়িতেই প্রত্যেক দিন আমরা ঘর মুছে থাকি। অনেক সময় কি হয় যে ঘর ভালো করে মোছার পরেও ঘরে পিঁপড়ে মাছি থাকে। তাই ঘর মোছার জলে ছোট্ট একটি কাজ আপনারা অবশ্যই করুন। এখানে একটি বালতির মধ্যে আমি ঘর মোছার জল নিয়ে নিয়েছি। এই জলের মধ্যে আমি দুটো জিনিস ব্যবহার করব। এখানে প্রথম যে জিনিসটা আমি দেব সেটা আমাদের প্রত্যেকের রান্নাঘরেই থাকে নুন। নুন আমাদের ঘরের মেঝের থেকে পিঁপড়ে মাছির উৎপাত কমাতেও সাহায্য করে, পোকামাকড় দূর করতে সাহায্য করে। কিছুটা পরিমাণ আমি কমফোর্ট দিয়ে দিলাম। কমফোর্ট আমাদের ঘরটাকে সুগন্ধিত করবে আর ঘরের থেকে বাজে দুর্গন্ধ দূর করবে। খুব ভালো করে আমি এটাকে মিশিয়ে নিচ্ছি। বর্ষাকালে কিন্তু অবশ্যই এরকম জলে ঘর মুছুন। আপনারা সারা বছর এই জলে ঘর মুছতে পারেন, এতে দেখবেন আপনাদের ঘরটা সুগন্ধিত থাকবে। সেই সঙ্গে ছোট ছোট পোকামাকড় এমনকি আরশোলা, সেই সঙ্গে পিঁপড়ে মাছির উৎপাতও কমবে। আর এইভাবে আপনারা এবার হাত দিয়ে মুছিয়ে নিন বা যদি কোনো মপ ব্যবহার করেন সেটার সাহায্যে পুরো ঘরটাকেই মুছবেন। এতে দেখবেন আপনাদের ঘরের মেঝেটাও একদম নতুনের মতো চকচকে হয়ে যাবে। ছোট ছোট টিপসগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ট্রাই